আজকে পাণ্ডব গোয়েন্দার ১ম সমগ্র সেটি আমি রিভিউ করব আজকে। এই যেখানে দাগ দেখছেন এই দাগটাটা ইতিহাস আছে। তখন ২০১৫ সাল এবং মাধ্যমিক পরীক্ষা চলছে। তো আমি কিছু টাকা সঞ্চয় করেছিলাম এবং সেই টাকা দিয়ে আমি কিনতে গিয়েছিলাম। তখন একটুখানি খুঁতখুঁতানি ছিল আমার। মানে বইয়ের দাগ থাকলে হবে না, এরকম কোণার দিকে ভাঙা থাকলে হবে না, তারপরে পৃষ্ঠা মোড়ানো থাকলে হবে না, তারপরে একটুখানি পৃষ্ঠার মধ্যে ছেঁড়া থাকলে হবে না। মানে এরকম খুঁতখুঁতানি ছিল। তো আমি এই বইয়ের গুলোর মধ্যে খুঁতখুঁতানি থাকলে না কি করতাম? পাল্টে নিতাম। মানে খুব বেছে, বেছে। এমনকি দোকানদারও বিরক্ত হয়ে যেত যে এত খুঁতখুঁতানি কি করে হতে পারে? এখন অবশ্য বড় হয়েছি, এখন আর অত খুঁতখুঁতানি নেই। তো যখন কিনে এনেছিলাম তখন এই দাগ-টাগ দেখিনি। তো মনটা সারাদিন ধরে খুঁতখুঁতানি করছে। তো মাধ্যমিক পরীক্ষা চলছে। এদিকে পড়ায়ও মনোযোগ বসাতে পারছি না। তো যাই হোক, পরের দিন ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা এবং জীবনবিজ্ঞান পরীক্ষার দিন আমি গেলাম আনন্দ পাবলিশার্সের বুক স্টোরে এবং সেখানে গিয়ে বললাম যে, "এটা পাল্টে দিন।" তখন উনি বলল, "ঠিক আছে, তুমি পাল্টে নিতে চাইলে নিতে চাও।" তখন আমি দেখলাম যে সব প্রিন্ট হয়ে গেছে ৳৫০০। এটাই একমাত্র তখন ৳৪৫০ প্রিন্ট ছিল। জানি না এখন কত দাম হয়েছে। তখন তিনি বললেন, "দেখো ৳৫০ যেহেতু প্রিন্ট বেড়ে গেছে তাহলে সেটা তো তোমাকে দিতে পারব না। হয় তোমাকে ৳৫০ এক্সট্রা পেমেন্ট করতে হবে আর নয়তো এটাই রাখতে হবে।" আমি এখন কি ভাববো? আমি উভয় সংকটে পড়েছি। ৳৫০ দাম বেশি দিতে হবে। এখন অবশ্য ৳৫০ এমন কিছু নাও লাগতে পারে। কিন্তু একটা মাধ্যমিক পড়া ছেলের কাছে যে কিনা অল্প, অল্প করে টাকা সঞ্চয় করে জমায়, তার কাছে ৳৫০ অনেকটা লাগছিল। যাই হোক আমি তখন বললাম, "ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? আপনি দিয়ে দিন এই বইটা।" তো মনটা একটু খারাপ লেগেছিল। এখন অবশ্য অতটা রিগ্রেট করি না। বিশেষত এখন তো বড় হয়ে গেছি। এখন আর সেই খুঁতখুঁতানি ভাবটা অতটা নেই। যদিও বই-টই যত্নে রাখতে ভালোবাসি। কারণ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বইটা ২০১৫ সালের বই। প্রিন্ট হয়েছে আরো আগে নিশ্চয়ই। দেখি ২০১৩ সালে প্রিন্ট হয়েছে। তো এতদিন ধরে বইটা একদম ইনট্যাক্ট অবস্থায় রয়েছে। খুব সুন্দর অবস্থায় রয়েছে। কারণ আমি আমার বেশিরভাগ বইগুলোকে চেষ্টা করি প্লাস্টিকের কভারে দিয়ে দেওয়ার। ফলে কি হয়? বইগুলো খুব একটা নষ্ট হয় না, ধুলো থেকে রক্ষা পায়, পোকামাকড় কাটে না। অনেক কিছু সুরক্ষা আছে। দেখতে পাচ্ছেন? তবে হ্যাঁ, এই বইটার বাঁধাইটা একটু কেমন যেন ছিল। একটু ব্যাকা-তেরা টাইপের। যাই হোক কিছু করার তো নেই। যা পেয়েছি, পেয়েছি। এখন এটাই যেহেতু লাস্ট পড়েছিল আর কি করব? এই বইটাতে দেখতে পাচ্ছেন পাণ্ডব গোয়েন্দার যত কাহিনী আছে সমস্ত কাহিনী কিন্তু ১ আর ২ এ রাখা হয়েছে। এটা কি? না অ্যাকচুয়ালি তা না। পাণ্ডব গোয়েন্দা এরপরে আরো অনেক গল্প বেরিয়েছে। আমি মনে আছে ২০১৮ সালের কথা। বর্তমানে পাণ্ডব গোয়েন্দার একটা উপন্যাস দেখলাম। কিন্তু আমি আনন্দ পাবলিশার্স এর যে সমগ্র আছে ১ আর ২ দুটো খণ্ড সেখানে কিন্তু আমি গিয়ে আর সেই উপন্যাসটা দেখলাম না। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এখনো পাণ্ডব গোয়েন্দার লেখা চলছে। কিন্তু সেই লেখাগুলো আনন্দ পাবলিশার্স এর পত্রিকা মানে আনন্দমেলা এটাতে প্রকাশিত হয় না। আমার মনে হয় বর্তমানে প্রকাশ করাটা খুব একটা ভালো আইডিয়া হয়নি। কিশোর ভারতীতে প্রকাশ হতে পারত। কারণ বর্তমান পত্রিকাটা একটা টার্গেটেড অডিয়েন্স একটু বড়দের, বয়স্কদের। তো কিশোর পত্রিকায় প্রকাশ করলে বেশি বেটার হতো। সো যাই হোক সেটা লেখকের ব্যাপার, পাবলিশারের ব্যাপার, সেই ব্যাপারে আমি কোন মন্তব্য করতে পারি না। তো এটুকু অন্তত আপনাদের বলতে পারি যে এখনো পর্যন্ত পাণ্ডব বেতার ১ আর ২ যে খণ্ডটা আছে, এর মধ্যে সমস্ত গল্প নেই। কিছু, কিছু গল্প তারপরেও প্রকাশিত হয়েছে। জানি না সেগুলো পরবর্তীকালে খন্ডে বের করবে কিনা। এমনও হতে পারে যে পরবর্তীকালে আনন্দ পাবলিশার্স ঠিক করল যে সমস্ত গল্প একসাথে করে সাধারণত কোনো লেখকের প্রয়াণের পর এটা করা হয়। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণের পর কাকাবাবু সমগ্র কিছু, কিছু গল্প বাকি ছিল সেগুলোকে একসাথে করে পুরো একটা ইনট্যাক্ট খন্ড বার করেছে। তো এক্ষেত্রেও লস হয়ে যায় আমাদের। কারণ যখন আমি কিনেছিলাম ভেবেছিলাম ১ আর ২ কিনলে সব পেয়ে যাবো। কিন্তু এখন যদি আবার একটা পুরো ইনট্যাক্ট করে হয় তাহলে বেশি দাম দিয়ে সেক্ষেত্রে আরেকটা কিনতে হবে। যেমন কাকাবাবুর কিছু গল্প আছে যেগুলো কিনা পড়ার জন্যে কিনতে হবে। বাট আমি কিনব না। কারণ আমার অলরেডি সেই গল্পগুলো পত্রিকা নিতাম তাই আছে। তাই আমি আলাদা করে কিনব না সংগ্রহ করার জন্যে। ভবিষ্যতের কথা আলাদা। তো এখানে দেখুন সমগ্র লাস্টে দেখতে পাচ্ছেন যে কোথায়, কোথায় প্রকাশিত হয়েছে। আর মান্নান গোয়েন্দার ১ম প্রকাশক ছিল হচ্ছে কি যেন নাম আমি ভুলে গেছি। হ্যাঁ, নিউ বেঙ্গল প্রেস এখন মনে পড়েছে। পাণ্ডব গোয়েন্দার নিউ বেঙ্গল প্রেস থেকে ১ম প্রকাশিত হয়েছিল। তখন পাণ্ডব গোয়েন্দা ১ম খণ্ড, ২য় খণ্ড, ৩য় খণ্ড, ঠিক আছে? ৪র্থ খণ্ড, ৫ম খণ্ড আর ৭ম, ৮ম, ৯ম, ১০ম, দ্বাদশ, ত্রয়োদশ না, ত্রয়োদশ না। পাণ্ডব গোয়েন্দা আ কত নিউ বেঙ্গল প্রেস মনে হয় ৭ টা বের করেছিল। এই যে ৭ম খণ্ড, হ্যাঁ, আর সরি ৬ষ্ঠ খণ্ড অব্দি। আর ৭ম খণ্ড থেকে আনন্দ পাবলিশার্স বের করে। এটা কিন্তু সমগ্র নয়। শশীভূষণ চট্টোপাধ্যায়ের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে তিনি পাণ্ডব গোয়েন্দার প্রত্যেকটা অভিযানকে পাণ্ডব গোয়েন্দা ১, পাণ্ডব গোয়েন্দা ২ এইভাবে লিখতেন। মানে প্রত্যেকটা অভিযানের নাম হতো পাণ্ডব গোয়েন্দা। সাধারণত কি হয় লেখকরা যখন কোনো উপন্যাস লেখে প্রত্যেকটা উপন্যাসের জন্য আলাদা, আলাদা নাম থাকে। যেমন কাকাবাবুর প্রত্যেকটা উপন্যাসে আলাদা, আলাদা নাম। কিন্তু শশীভূষণ চট্টোপাধ্যায় বলব এটা একটা ক্রিয়েটিভিটি দেখিয়েছেন যে তিনি প্রত্যেকটা উপন্যাসের নামই পাণ্ডব গোয়েন্দা রেখেছেন। তবে এটা সুবিধাও যেমন হয় যে একটা ব্র্যান্ডিং ও যেমন হয় পাণ্ডব গোয়েন্দার কিন্তু আরেকদিকে একটা অসুবিধাও হয়। সেই অসুবিধাটা হচ্ছে অনেক সময় বোঝা যায় না যে কোনটা আগে উপন্যাস, কোনটা পরের উপন্যাস। তো সুবিধা অসুবিধা দুটোই আছে। প্রত্যেকটা উপন্যাস শুরুর আগে আনন্দ পাবলিশার্স সেই যে খন্ডগুলো আছে, যে বইটা আছে, সেই বইটার একটা ছবি দিয়েছে। আর তার সাথে তারপরে শুরু হয়েছে উপন্যাস। এই বইটা আমার আছে। এই যে সেই বইটা, এই যে একদম ইনট্যাক্ট এই যে পাণ্ডব গোয়েন্দা ১৫, পাণ্ডব গোয়েন্দা ১৫
এটা প্লাস্টিকের মলাট দিয়ে রেখেছি। তো পাণ্ডব গোয়েন্দার সাথে ১ম পরিচয় হয় আমার এই বই পড়ে। তারপরে যখন আমি জানলাম ও আচ্ছা এর সমগ্রই আছে, তাহলে আর আমি শুধু এই বইটা কিনে লাভ কি ৳৮০ দিয়ে? কারণ সমগ্র কিনলে অনেক কম খরচ হয়ে যাচ্ছে। তখন গিয়ে আমি শেষ পর্যন্ত সমগ্র কিনে আনলাম। ঠিক আছে? এই তবে হ্যাঁ, একটা জিনিস একটু অসুবিধা লাগে এই উপন্যাসগুলো পড়তে যে এর কোনো ১, ২, ৩ সাধারণত উপন্যাসের ভাগ থাকে। কিন্তু এর ১, ২, ৩ গুলো এত লম্বা, লম্বা যে তখন আমার পড়তে একটু অসুবিধাই হতো। আমি এখনকার দিনে যদি দেখি তাহলে অত লম্বা না। কিন্তু যখন নতুন পড়া শুরু করেছিলাম তখন বেশ লম্বা, লম্বা লাগতো। যাই হোক, তখন যেহেতু গল্প আর বড় গল্প ছাড়া সেরকম কোনো উপন্যাস পড়িনি। তারপরে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সবারই ৩০ দিনের মতো ১ মাস মতো ছুটি থাকে। তো সেই ১ মাসের ছুটিটা আমি পূর্ণ উপযোগ করেছি এই পাণ্ডব গোয়েন্দা সংগ্রহ পড়ে। মানে তখন পড়া কিরকম চলতো বুঝতে পারবেন না। মানে সারাদিন সকালবেলা খেয়ে উঠছি, উঠে পড়তে শুরু করছি চা-টা খেয়ে। তারপরে আবার চা-টা খাওয়া যায়, টিফিন করার পর আবার পড়ছি। তারপরে দুপুরে স্নান করতে ভুলে যাচ্ছি। মা এসে বারবার ডাকছে, "স্নান কর, স্নান কর, স্নান কর, খাবি না, খাবি না?" কিন্তু সেই আমি পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি। তারপরে আবার স্নান-টান করে আবার একটুখানি পড়ছি, পড়ে আবার ঘুমিয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ে সন্ধ্যাবেলা উঠে পড়ছি। মানে একটা দিন ছিল সে সময়, তখন মোবাইল ফোন ছিল না, YouTube ছিল না। মানে ফাঁকা সময় থাকতো আর পড়তে, পড়তে না অন্য একটা রাজ্যে হারিয়ে যেতাম। কিন্তু এখন দিন পাল্টেছে, মোবাইল ফোন এসে জায়গা করে নিয়েছে। ফলে বই পড়ার গতি অনেকেরই কমেছে। তারপর চাকরি-বাকরি এসব নানা ঝঞ্ঝাটের ফলে মানুষের সময়ও কমে গিয়েছে। বিশেষত আমি বলব যে মোবাইল ফোনই বেশি বড় কালপ্রিট। এখন তো ছোট, ছোট বাচ্চাদের হাতে ক্লাস 5-6 এ পড়ে তাদের হাতেও মোবাইল ফোন দেখা যায়। মাধ্যমিকে পড়ে তাদের হাতেও মোবাইল ফোন দেখা যায়। আর আমাদের সময় ছিল আমরা ক্লাস 12 পার করেছি, 12 পার করেছি, 11 বলছি। ফার্স্ট ইয়ারে গিয়ে তবে মোবাইল ফোন পেয়েছি। মানে ক্লাস 12 অব্দি আমরা একটা সুবর্ণ যুগ কাটিয়েছি। তখন এখনকার দিনে ছেলেপেলেরা বলবে মোবাইল ছাড়া কি কাটানো যায় কিনা? কিন্তু আমরা যারা মিলেনিয়াম যুগে রয়েছি, 2000 সালে জন্মগ্রহণ করেছি আমরা যারা, তারা জানি যে মোবাইল ছাড়া জীবন কাটানো যেত। তখনকার দিনে যেত। এখন অবশ্য এরা Instagram এর যুগ বা Facebook এর যুগ এরা কাটাতে পারবে না। এরা ভাবতেই পারবে না। কাটাতে পারা তো দূরের কথা, ভাবতেই পারবে না যে মোবাইল ছাড়া জীবন সম্ভব হয় কিনা। কিন্তু আমরা তো কাটিয়েছি। এমনকি আজকাল দেখি যে বাবা-মারাও মোবাইল-টোবাইল নিয়ে বসে থাকে। আগে কি সুন্দর বাবা-মার মধ্যে গল্প হতো, কথা হতো সন্ধ্যাবেলা। আর এখন পাল্টে গেছে চরিত্রটা। বাবা একটা মোবাইল নিয়ে বসে আছে, মা একটা মোবাইল নিয়ে বসে আছে, ভাই একটা মোবাইল নিয়ে বসে আছে। মানে পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি চলে গিয়েছে ঠিক কথা। কিন্তু কথাবার্তাও কমে গিয়েছে। এটা একটা সাইড ইফেক্ট দেখা যায়। তো আমার মতে পরিবারের মধ্যে মোবাইল ফোনটা না একটা নির্দিষ্ট টাইম অনুসারে থাকা উচিত। যে ৭ঃ০০ থেকে ৮ঃ০০ অব্দি ইউজ করব কিংবা সকাল ১০ঃ০০ থেকে ১২ঃ০০ অব্দি ইউজ করব। এরকম টাইম থাকা উচিত। এমন নয় যে সারাদিন মোবাইলের পিছনে রয়ে গেছি আর পারিবারিক, সামাজিক সমস্ত কিছু মর্যাদাকে উল্লঙ্ঘন করে দিয়েছি এবং বই পড়ার দিনটাই ভুলে গেছি। যাই হোক, আমার মতে আমি আশা করি যে বই পড়া মানুষের মধ্যে ফিরে আসবে। বিশেষত এখন ChatGPT এসে গেছে। ChatGPT আসার কারণে মানুষজন পড়তে একটুখানি সুযোগ পাচ্ছে। আগে কি হতো কোনো জিনিস লাগলে YouTube এ যেতাম। এখন ChatGPT কে জিজ্ঞেস করে নিচ্ছি আর ChatGPT আমাদের দিয়ে দিচ্ছে। তো সেই ChatGPT তে আসার ফলে একটু পড়ার অভ্যাস আস্তে, আস্তে ফিরেছে। তবে আমার মনে হয় না এতে মানুষের পড়ার অভ্যাস একদমই ফিরে আসবে। জানি না কি হবে ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে। তো এই ছিল একটা সংক্ষিপ্ত রিভিউ পাণ্ডব গোয়েন্দা সমগ্রর। কেমন লাগলো জানলে অত্যন্ত খুশি হব এবং নিচে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। বিদায়।